আজকের এই পুরো ঘটনাটা স্পেনের ম্যাড্রিড শহরে স্টেফিনা লিজারোকে নিয়ে, যার জন্ম হয়েছিল 1973 সালে। স্টেফিনা স্পেনের সাউথ ম্যাড্রিডের ভ্যালেকাসে তার বাবা মা ও ছোট ভাই বোনের সাথে একটা অ্যাপার্টমেন্টে থাকত। সেই অ্যাপার্টমেন্টের নাম ছিল লুইস হ্যারিসন 8 অ্যাপার্টমেন্ট। 18 বছর বয়সে স্টেফিনা স্কুলের পড়াশোনা শেষ করে কলেজে ভর্তি হয়। কিন্তু কলেজ শুরু হওয়ার কিছুদিন পর থেকেই বাড়ির সবাই স্টেফিনার আচরণের মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করতে থাকেন। যেমন মাঝে মাঝেই স্টেফিনা তার ভাইয়ের দিকে তাকিয়ে গলা দিয়ে একরকম অদ্ভুতভাবে সাপের মতন আওয়াজ বার করত, তারপর তার দিকে আক্রমণ করার চেষ্টা করত। স্টেফিনাদের অ্যাপার্টমেন্টটা কাঠের তৈরি ছিল। অনেক সময় স্টেফিনা সেই কাঠের দেয়ালে হাতের নখ দিয়ে আঁচড় কাটত। তারপর মাঝে মাঝেই স্টেফিনা ঘরের মধ্যে অস্বাভাবিক রকমভাবে চিৎকার ও গর্জন করে উঠত। বাড়ির সবাই স্টেফিনার এইরকম হঠাৎ হঠাৎ করে আচরণ পরিবর্তন হওয়াতে খুব অবাক হয়ে যায়। স্টেফিনার বাবা মা স্টেফিনাকে বোঝানোর অনেক চেষ্টা করতে থাকেন, কিন্তু তারা যখন স্টেফিনাকে তার এই আচরণ পরিবর্তনের কারণ জিজ্ঞেস করতেন, তখন স্টেফিনা বলতো যে ও নিজেও জানে না ও কেন এরকম করে। একদিন স্টেফিনা ওর বাবা মাকে বলে যে ও মাঝে মাঝেই রাতের বেলায় নিজের ঘরের মধ্যে একটা ছায়ামূর্তিকে দেখতে পায়, এবং সেই ছায়ামূর্তিটাকে দেখার পর ওর শরীরের মধ্যে একটা অস্বস্তি হতে থাকে, আর তারপর ওর আর কিছুই মনে থাকে না। এইদিকে দিনে দিনে স্টেফিনার শরীরের অবস্থা খারাপ হতে থাকে। একদিন স্টেফিনার অবর্তমানে স্টেফিনার বাবা মা ওর ঘরটা ভালো করে পরীক্ষা করেন, এবং অনেক খোঁজাখুঁজির পর তারা স্টেফিনার ঘর থেকে কিছু তন্ত্রমন্ত্রের বই পায়। এই বইগুলো দেখে তারা বুঝতে পারেন যে স্টেফিনা এই সমস্ত বইগুলোকে কাউকে না জানিয়েই নিজের ঘরে বসে পড়ত। স্টেফিনার বাবা মা ভাবেন যে এই বইগুলো পড়ার কারণেই স্টেফিনার আচরণে এরকম পরিবর্তন আসছে, তাই তারা স্টেফিনাকে কিছু না জানিয়েই ওর ঘর থেকে সেই সমস্ত বইগুলোকে সরিয়ে দেন। কিন্তু তাতেও স্টেফিনার মধ্যে কোনো রকম পরিবর্তন দেখা যায়নি। এইভাবে দেখতে দেখতে 6টা মাস কেটে যায়, এবং স্টেফিনার শরীর দিনে দিনে আরও খারাপের দিকে যেতে থাকে। স্টেফিনার বাবা মা স্টেফিনাকে সুস্থ করে তোলার অনেক চেষ্টা করেন। তারা শহরের অনেক বড় বড় ডাক্তারকে দিয়ে স্টেফিনার পরীক্ষা করান। তারপর বিভিন্ন চার্চে গিয়ে ফাদারদের কাছে স্টেফিনার শারীরিক সুস্থতার জন্য প্রার্থনা করেন, কিন্তু সবাই একই কথা বলেন যে স্টেফিনার মধ্যে কোনো রকম শারীরিক বা মানসিক অসুস্থতা নেই। এরপর 1991 সালের অগস্ট মাসে স্টেফিনার বাবা মা স্টেফিনাকে ম্যাড্রিডের একটা সরকারি হসপিটালে ভর্তি করে দেন। সেই হসপিটালে 3 সপ্তাহ ধরে স্টেফিনার চিকিৎসা চলে। ডাক্তাররা স্টেফিনার শারীরিক ও মানসিক সব রকম পরীক্ষা করেন, কিন্তু সমস্ত রিপোর্টেই স্টেফিনাকে সুস্থ বলে ঘোষণা করা হয়। ডাক্তাররা কিছুতেই বুঝতে পারছিলেন না যে সমস্ত রিপোর্ট ভালো থাকা সত্ত্বেও কেন দিনে দিনে স্টেফিনার শরীরের অবনতি হচ্ছে। ডাক্তাররা যখন তাদের পরবর্তী পদক্ষেপ নিয়ে চিন্তায় ব্যস্ত ছিলেন, ঠিক তখনই একদিন হঠাৎ করে স্টেফিনা সেই হসপিটালে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্টেফিনার বাবা মাকে যখন এই খবরটা দেওয়া হয়, তখন তারা কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না যে স্টেফিনা আর তাদের মধ্যে নেই। স্টেফিনার আকস্মিক মৃত্যুতে ডাক্তাররাও খুব অবাক হয়েছিলেন। এরপর স্টেফিনার বডিটাকে পোস্টমর্টমের জন্য পাঠানো হয়, কিন্তু পোস্টমর্টমের রিপোর্টেও সেই রকম বিশেষ কিছুই পাওয়া যায়নি। সেখানে শুধু বলা হয়েছিল যে আকস্মিকভাবে স্টেফিনার হার্ট কাজ করা বন্ধ করে দেয়, এবং সেই কারণেই তার মৃত্যু ঘটে। সমস্ত রকম অফিসিয়াল ফর্মালিটির পর স্টেফিনার বাবা মাকে স্টেফিনার বডিটা দিয়ে দেওয়া হয়। তারপর তারা স্টেফিনার বডিটাকে ক্যাথলিক নিয়ম অনুযায়ী কবর দিয়ে দেন। স্টেফিনা ছিল বাড়ির বড় মেয়ে, তাই তার বাবা মা তাকে খুবই ভালোবাসত, আর সেই কারণেই তারা স্টেফিনার স্মৃতির উদ্দেশ্যে তার ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সেটাকে বন্ধ করে দেন। মাঝে মাঝে 2-3 দিন পর পর
স্টেফিনার মা সেই ঘরটা খুলে পরিষ্কার করতেন এবং তারপর আবার বন্ধ করে দিতেন। প্রথম দিকে সব ঠিকঠাক থাকলেও কিছুদিন পর থেকে স্টেফিনার মা একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করতে থাকেন। একদিন যখন স্টেফিনার মা স্টেফিনার ঘরটা খুলে পরিষ্কার করতে ঢোকেন, তখন উনি ঘরের মধ্যে ঢুকে দেখতে পান যে ঘরের সমস্ত জিনিসপত্র ওলট পালট হয়ে পড়ে আছে। বিছানার চাদর, বিছানার গদি মাটিতে পড়ে আছে। ঘরের মধ্যে টানানো সমস্ত ছবিগুলো উল্টো হয়ে ঝুলছে। এছাড়াও স্টেফিনার ব্যবহারের সমস্ত জিনিসপত্রগুলো মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। প্রথমে স্টেফিনার মা ভাবেন যে হয়তো এই ঘরেতে তার অবর্তমানে কেউ ঢুকে এইসব কাণ্ডটা করেছে, তাই উনি আর কাউকে কিছু না বলে ঘরটা পরিষ্কার করে সব জিনিসপত্র গুছিয়ে আবার বন্ধ করে দেন। কিন্তু এর 3-4 দিন পর স্টেফিনার মা যখন আবার সেই ঘর পরিষ্কার করতে যান, তখন উনি ঘরে ঢুকে আবার সেই একই দৃশ্য দেখতে পান। এরপর থেকেই স্টেফিনাদের বাড়িতে একের পর এক অস্বাভাবিক কাণ্ড ঘটতে থাকে। রাতের বেলায় যখন বাড়ির সবাই ঘুমিয়ে পড়ত, তখন স্টেফিনার সেই বন্ধ ঘর থেকে বিভিন্ন রকম অদ্ভুত শব্দ ভেসে আসতে লাগলো। ঘুমের মধ্যেও বাড়ির সবাই সেই শব্দগুলো স্পষ্ট শুনতে পেত। সবথেকে আশ্চর্যের ঘটনা হলো, একদিন রাতে সবাই যখন শুয়েছিল, তখন হঠাৎ করে স্টেফিনার ঘর থেকে কাতর কণ্ঠে একটা মা মা ডাক ভেসে আসে। আর সেই ডাক শুনে স্টেফিনার বাবা মা স্টেফিনার সেই বন্ধ ঘরটা খুলে তার ভিতরে যান। ঘরের মধ্যে ঢুকে তারা দেখতে পান যে ঘরের সমস্ত জিনিসপত্র ওলট পালট হয়ে পড়ে আছে, আর ঘরের মধ্যে যেন একটা ঠান্ডা হাওয়া বয়ে চলেছে। কিন্তু আশ্চর্যের কথা হলো, বাইরে সেই দিন কোনো হাওয়াই চলছিল না। স্টেফিনা যখন বেঁচে ছিল, তখন মাঝে মাঝেই ও ঘরের কাঠের দেয়ালগুলোর মধ্যে নিজের হাতের নখ দিয়ে আঁচড় কেটে দাগ করত। আর তাই স্টেফিনা মারা যাওয়ার পর ওর বাবা মা সেই সমস্ত দেয়ালগুলোকে রিপেয়ার করে দিয়েছিল। কিন্তু এখন তারা আবার সেই দেয়ালের মধ্যে আঁচড়ের দাগ দেখতে পান। এইবার স্টেফিনার পরিবার ধীরে ধীরে ভয় পেতে থাকে। একদিন তারা স্টেফিনার ঘরটাকে নাটবল দিয়ে পার্মানেন্টলিভাবে বন্ধ করে দেন। কিন্তু ঠিক এর পরের দিন রাতে আবার স্টেফিনার ঘরের মধ্যে থেকে সেই ভয়ঙ্কর শব্দগুলো ভেসে আসতে থাকে এবং মনে হয় যেন সেই ঘরের মধ্যে একটা ঝড় চলছে। এই ঘটনার কিছুক্ষণ পরেই জানলা দরজায় লাগানো সেই নাটবলগুলো নিজের থেকেই খুলে মাটিতে পড়ে যায়। এইসব দেখে বাড়ির সবাই খুব ভয় পেয়ে যায়। এরপর স্টেফিনার বাবা মা তাদের প্রতিবেশীদের সাথে এই ব্যাপারে কথা বলেন। সব শুনে কিছু প্রতিবেশী বলেন যে তারাও রাতের বেলায় এই শব্দগুলো শুনতে পায়। কিছু প্রতিবেশী আবার স্টেফিনার বাবা মাকে বলেন যে তারা ওদের বাড়িতে গিয়ে নিজের চোখে এই ব্যাপারটা একবার দেখতে চান। তারপর একদিন স্টেফিনার বাড়িতে সেই প্রতিবেশীরা রাতের বেলায় এসে এই ঘটনাগুলো নিজের চোখে দেখেন এবং এই ঘটনাগুলো দেখে তারাও খুব ঘাবড়ে যান। এর মধ্যেই একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটে। একদিন হঠাৎ করেই স্টেফিনার বাড়িতে তার কলেজের কিছু টিচার চলে আসেন এবং স্টেফিনার বাবা মাকে একটা অদ্ভুত কথা বলেন। তারা বলেন যে কলেজে স্টেফিনার একটা বান্ধবী ছিল আর তার একটা বয়ফ্রেন্ড ছিল, কিন্তু আনুমানিক 7 মাস আগে তার সেই বয়ফ্রেন্ডের একটা বাইক অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে যায়। আর এর ফলে স্টেফিনার সেই বান্ধবী মানসিকভাবে খুবই ভেঙে পড়ে। এই ঘটনার কিছুদিন পরে সেই টিচার একদিন কিছু কাজের জন্য কলেজের পিছন দিকে যান এবং ওখানে গিয়ে উনি 4টে মেয়েকে দেখতে পান, যার মধ্যে ছিল স্টেফিনার সেই বান্ধবী ও তাদের আরও 2জন ক্লাসমেট। ওখানে সেই 4জন মেয়ে একটা চৌকো কাঠের বোর্ডের মধ্যে একটা খালি কাচের গ্লাসকে উল্টো করে রেখে তারা সেই বোর্ডের চারদিকে দাঁড়িয়েছিল। টিচার এই পুরো ব্যাপারটা দূর থেকে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করছিলেন। সেই সময় তিনি দেখতে পান যে প্রতিটা মেয়েই সেই বোর্ডের মধ্যে একবার করে নিজের আঙুল ঠেকাচ্ছিল, কিন্তু যখন স্টেফিনা সেই বোর্ডের মধ্যে নিজের আঙুলটা ঠেকায় তখন সেই কাচের গ্লাসটা শূন্যে ভাসতে থাকে। এই দেখে টিচার খুব ভয় পেয়ে যান। উনি তাড়াতাড়ি করে ওখানে গিয়ে ওদের খুব বকাবকি করেন এবং সেই বোর্ডটাকে ভেঙে 2 টুকরো করে ফেলে দেন। তারপর তাদের সাথে কথা বলে সেই টিচার জানতে পারেন যে স্টেফিনা এইসব তন্ত্রমন্ত্রে খুব বিশ্বাস করেন এবং ওই ওদের এই প্রক্রিয়াটা করতে বলেছিল।
এরপর সেই টিচার যখন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্টেফিনা ও তার বন্ধুদের সাথে কথা বলছিলেন, তখন উনি হঠাৎ দেখতে পান যে সেই ভাঙা বোর্ডটার মধ্যে থেকে একটা সাদা ধোঁয়া বেরিয়ে এসে সেটা স্টেফিনার নাকের মধ্যে দিয়ে ওর শরীরে প্রবেশ করে। এরপর তিনি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সবাইকে নিয়ে সেখান থেকে চলে আসেন। পুরো ঘটনাটা শোনার পর স্টেফিনার বাড়ির লোকেরা বুঝতে পারেন যে এই ঘটনার পর থেকেই স্টেফিনার মধ্যে সেই অদ্ভুত পরিবর্তনগুলো এসেছিল। সেই দিন রাতে স্টেফিনার বাবা মা স্টেফিনার ঘরের দরজা খুলে ভিতরে যান। ভিতরে গিয়ে তারা দেখেন যে ঘরের সব জিনিসপত্র আগের মতোই ওলটপালট হয়ে পড়ে আছে। স্টেফিনার ঘরের দেয়ালে স্টেফিনার একটা ফটো টানানো ছিল। স্টেফিনার মা দেখল সেই ফটোটা মাটিতে পড়ে আছে। তাই আবেগবশত উনি সেই ফটোটা মাটি থেকে তুলতে যান, কিন্তু ফটোটা তোলা মাত্রই তিনি সেটা আবার মাটিতে ফেলে দেন। এই দেখে স্টেফিনার বাবা একটু অবাক হন, আর ওনার একটু খারাপও লাগে। তাই তিনি এইবার এগিয়ে এসে ফটোটা তোলেন, এবং সেটা তোলা মাত্রই বাবা মা দুজনেই দেখলেন যে ফটো ফ্রেমের মধ্যে স্টেফিনার ফটোটা হঠাৎ করে জ্বলতে শুরু করেছে। এই দেখে স্টেফিনার বাবাও ঘাবড়ে যান, আর উনি ফটোটা মাটিতে ফেলে দেন। আশ্চর্যের কথা হলো, আগুন শুধুমাত্র স্টেফিনার ফটোটাকে জ্বালিয়েছিল, বাকি ফ্রেমের অংশগুলো কিন্তু সব ঠিকই ছিল। এই দেখে ওরা তাড়াতাড়ি সেই ঘর থেকে বেরিয়ে আসেন এবং সেই ঘরের দরজাটা বড় বড় সোফা দিয়ে আটকে দেন। এইভাবেই কোনো মতে সবাই মিলে সেই রাতটা কাটান। এর পরের দিন রাতে স্টেফিনার মা যখন ঘুমোচ্ছিলেন, তখন ওনার মনে হলো কেউ যেন ওনার বুকের উপর বসে দু হাত দিয়ে ওনার গলা টিপছে। উনি অনেক চেষ্টা করতে থাকেন, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। এইদিকে স্টেফিনার বাবার ঘুমটাও ভেঙে যায়, এবং তারপর দুজনে মিলে অনেক চেষ্টা করার পর স্টেফিনার মা একটু সুস্থ হন। সেই দিন রাত 2:40 স্টেফিনার মা পুলিশকে কল করেন। কল করার ঠিক 10 মিনিট পরেই পুলিশ চিফ জোস পেড্রো তার 4 জন পুলিশ অফিসারকে নিয়ে স্টেফিনার বাড়িতে এসে উপস্থিত হন। ওনারা এসে সমস্ত ঘটনাটা স্টেফিনার বাবা মার মুখ থেকে শোনেন। তারপর তারা স্টেফিনার ঘরটা দেখতে চান। স্টেফিনার ঘরে ঢোকা মাত্রই সেখানে একটা ঠান্ডা দমকা হাওয়া বয়ে যেতে থাকে। পুলিশ অফিসাররা খুবই অবাক হয়ে যান। তারা দেখেন যে বাইরে কোনো হাওয়া চলছে না, কিন্তু ঘরের মধ্যে যেন হাওয়ার তাণ্ডব চলছে। এরপর সারা রাত তারা সেখানে থেকেই পরের দিন সকালে চলে যান। পরের দিন রাতের বেলায় সেই 5 জন পুলিশ অফিসার আবার স্টেফিনাদের বাড়িতে আসেন, কারণ সকালে যাওয়ার সময় তারা প্রতিবেশীদের থেকে সমস্ত ঘটনাটা শুনে নিয়েছিলেন। তাই সেই দিন রাতে তারা স্টেফিনাদের বাড়িতে ঘটতে থাকা সমস্ত ঘটনাগুলো আবার নিজেদের চোখে একবার দেখতে চান। সেই রাতেও তারা সেই একই ঘটনাগুলো পুনরায় দেখতে পান। এরপর তারা থানায় গিয়ে সমস্ত উইটনেসের সই নিয়ে পুরো ঘটনাটাকে নিজেদের রিপোর্টে লেখেন। এই ঘটনাটা পুলিশ রিপোর্টে আসার পর মিডিয়ার মাধ্যমে সবার সামনে চলে আসে। এরপর এই ঘটনাটা অফিসিয়ালিভাবে পুরো ইনভেস্টিগেশন করা হয়, কিন্তু সেখানেও কিছুই পাওয়া যায় না। তারপর পুলিশ স্টেফিনার বাবা মাকে পরামর্শ দেন যে তারা যেন তাদের সুরক্ষার জন্য এই বাড়িটা ছেড়ে চলে যায়। স্টেফিনার বাবা মাও আসলে মনে মনে এটাই ভেবেছিল, তাই তারা আর কোনো কথা না বলে সেই বাড়িটা ছেড়ে অন্য জায়গায় চলে যায়। আশ্চর্যের কথা হলো, সেই বাড়িটা ছেড়ে চলে আসার পর থেকে আর কখনোই স্টেফিনার পরিবারের সাথে আর কোনো রকম প্যারানর্মাল ইনসিডেন্ট ঘটেনি। বন্ধুরা, আজকের ঘটনাটা এখানেই শেষ হলো। কেমন লাগলো আপনাদের এই ঘটনাটা সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের কাছেও কোনো রোমহর্ষক সত্যি ঘটনা থাকে, তাহলে সেইগুলো আপনারা আমাকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা ইমেলের মাধ্যমে শেয়ার করতে পারেন। আমাদের গল্পগুলো ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। আবার আসবো আগামী এপিসোডে এক নতুন সত্যি ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি।